Assalamu alaikum, class 4. How are you? Hope you all are fine. And I'm also fine, Alhamdulillah. Already we have started our term exams syllabus. আমরা অলরেডি আমাদের সাময়িক পরীক্ষার কি করেছি, সিলেবাসটা শুরু করে দিয়েছি। আমরা কিন্তু মূল্যায়ন পরীক্ষায় যেগুলো পড়িয়েছি সেগুলো কিন্তু আমাদের যেমন 9, 10, 11, 12 যেমন রিঅ্যারেঞ্জ করেছি, তাই না? এগুলো কিন্তু কিছুটা রিপিট হবে, মানে নিয়মগুলো তুমি যখন আমরা ক্লাসগুলো করাবো তখন তোমরাই বুঝতে পারবে যে কোথায় কোথায় রিপিট হচ্ছে। তো আমরা এই পর্যন্ত সাময়িক পরীক্ষার যে দুটো ক্লাস দিয়েছি এবং সেই দুটো ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 সম্পর্কে আলোচনা করেছি। কোয়েশ্চেন নাম্বার 11 তিন ধরনের হতে পারে। তার একটা ধরন হচ্ছে প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে আমাদের টাইম লিখতে বলা হবে। সেই টাইমটা আমরা কি করেছি, অলরেডি আমরা মূল্যায়ন পরীক্ষার সময় আমরা শিখে গিয়েছি। তো এটার যে আরও দুটো ধরন আছে, একটা কি টেবিল আকারে যেটা করতে হয়, যেখানে প্রোগ্রাম স্কেজুল দেওয়া থাকে, অর্থাৎ কখন কোন প্রোগ্রামটা হবে বা আমরা কখন কোন প্রোগ্রামটা দেখব সেটা থাকে। অথবা তোমার এটা কোনো মাসের কথা উল্লেখ থাকতে পারে, যে একটা বছরের বা একটা বছরে 12 মাস থাকে, 12 মাস নিয়ে, অথবা 7 দিনের যে কাজগুলো আছে আমাদের সেগুলো নিয়ে থাকে। ঠিক আছে, এটা একটা টেবিল আকারে থাকে। আমাদের কি করতে হয়, টেবিলটা থেকে একটা প্যারাগ্রাফের মতো করে টাইমগুলো লিখতে হয়। আমাদের যে কাজগুলো সেগুলো সেন্টেন্স আকারে লিখতে হয়, যেখানে টাইমগুলো থাকে। এবং এই টাইমগুলো আমরা কি করি, কখনো নাম্বার দিয়ে সংখ্যায় লিখি, কখনো কি করি ওয়ার্ডে লিখি। ওয়ার্ড কোনগুলো, যেগুলো কথায় লিখতে হয়। আচ্ছা, তারপর আমরা কি করি, অনেক সময় আমাদের কাজের যে সিকোয়েন্সগুলো বা দিনের যেই সিকোয়েন্সগুলো, সিরিয়ালগুলো, সেগুলোকে অর্ডিনাল নাম্বারে লিখতে হয়। এরপর আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটা কি, সেখানে তোমার কোনো টেবিল থাকবে না, কোনো প্যাসেজ দেওয়া থাকবে না, শুধু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, অর্থাৎ নির্দেশনা দেওয়া থাকবে। আর সেই নির্দেশনা ফলো করে আমরা কি করব, সেই নির্দেশনার সাথে কিছু প্রশ্ন দেওয়া থাকবে। সেই প্রশ্নগুলো আমরা এমনভাবে উত্তর করব যাতে ওদের এই প্রশ্নগুলোর উত্তরটা আমাদের উত্তরের মধ্যে চলে আসে। এবং ওইখানে আমরা টাইমটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কখন আমরা নাম্বারে লিখব এবং কোনগুলো আমরা সিরিয়াল অর্ডিনাল নাম্বার অনুযায়ী সিকোয়েন্স মেনটেন করে লিখব, অর্থাৎ সিরিয়াল করে লিখব। ফার্স্ট আমরা কোনটা করি, সেকেন্ডলি আমরা কোনটা করি। ঠিক আছে, তো আমরা এই তিনটা ধরনের অলরেডি শেষ করে ফেলেছি এবং এই তিন ধরনের বাইরে কোয়েশ্চেন নাম্বার 11 হয় না। হয় তোমাকে টেবিল দিয়ে দিবে, হয় প্যাসেজ দিয়ে দিবে, নয় এভাবে প্রশ্ন করবে। আর সংখ্যাগুলো, টাইমটা যে লিখতে বলবে সেটা হয় সংখ্যায় লিখতে বলবে, নতুবা ওয়ার্ডে লিখতে বলবে। আর শুধু অর্ডিনাল নাম্বারের সিকোয়েন্সটা লিখতে বলবে। শুধু এই কয়েকটা ব্যাপার একটু মনে রাখলেই আমাদের কোয়েশ্চেন নাম্বার 11-এর সলভ করা একেবারেই সহজ হয়ে পড়বে। ঠিক আছে, তো আমরা তো অলরেডি ওটা শেষ করেছি গত ক্লাসে। আজকে আমরা যেটা করব সেটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা মডেলেই সেটা থাকে। একটা মডেলের যে কোয়েশ্চেন নাম্বার 10 থাকে, যেটাকে আমরা কি বলি, ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেন্স। এই ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেন হচ্ছে আমাদের আজকের ক্লাস। আগে চলো জেনে নেই ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেন এটা কিভাবে আসে এবং এটাকে কিভাবে উত্তর করতে হয়। ঠিক আছে, প্রশ্নের ধরনটা সম্পর্কে আগে জানি। এই প্রশ্নটার টোটাল মার্ক থাকে 6। এই প্রশ্নটা টোটাল মার্ক থাকে 6। 3টা প্রশ্ন থাকে, একটা 1 নম্বরের, একটা 2 নম্বরের, আর একটা 3 নম্বরের। তো ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেন এটা প্রত্যেকটা মডেলের 10 নম্বর প্রশ্নটা।
তো ইনস্ট্রাক্টেড কোশ্চেন, ইনস্ট্রাক্টেড কথাটা ইনস্ট্রাকশন থেকে এসেছে। তো ইনস্ট্রাকশন মানে কি? ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা, কোয়েশ্চেন মানে প্রশ্ন। আচ্ছা, ইনস্ট্রাক্টেড মানে হচ্ছে কি? ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেন মানে হচ্ছে ওরা বোঝাতে চাচ্ছে যে ওরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবে। ইনস্ট্রাকশন মানে কি? নির্দেশনা, ঠিক আছে? অর্থাৎ কিছু গাইডলাইন দিবে, যেটা ফলো করে আমাদেরকে ওরা যে প্রশ্ন দেবে সেই প্রশ্নগুলোকে কি করব? আমরা উত্তর লিখব। এবং আমি একটু আগে বলেছি যে এখানে 6 মার্কের প্রশ্ন কিভাবে আসে, 3টে আসে, একটা 1 নম্বরের, একটা 2 নম্বরের, আর একটা 3 নম্বরের। তো আমরা জেনে নিই ওরা প্রশ্নগুলো কেমন ক্যাটাগরির করে। প্রথম যে প্রশ্নটা থাকে সেটা থাকে নলেজ বেসড, মানে হচ্ছে জ্ঞানমূলক। অর্থাৎ এটা তুমি যেই ইনস্ট্রাকশনগুলো দিবে, যে টপিকটার উপর ইনস্ট্রাকশন দিবে, সেই টপিকটার নিয়েই আমার প্রশ্নটা থাকে, ঠিক আছে? এবং এই প্রশ্নটা তুমি ডিরেক্টলি একদম সরাসরি কোথায় পাবে? ইনস্ট্রাকশনগুলোর মধ্যে পাবে, নির্দেশনাগুলোর মধ্যে পাবে। নাম্বার 2 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং কেন বলছে? এটারও উত্তরটা ইনস্ট্রাকশনগুলোর মধ্যে থাকে, তবে অনেক সময় সরাসরি থাকে, অনেক সময় সরাসরি থাকে না। আমাদের বুঝে নিয়ে তারপর লিখতে হয়, ঠিক আছে? বা অনেক সময় যেভাবে সরাসরি থাকে আমরা সরাসরি ওইভাবেই লিখতে পারি না, আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে লিখতে হয়, এই জন্য এটাকে আন্ডারস্ট্যান্ডিং বলছে। নাম্বার 3 থাকে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের, ধরো যেই টপিকটার উপরে আমাদের ইনস্ট্রাকশন দেয়া থাকবে সেই টপিকটার সিমিলার, মানে ঠিক ওইটার মতোই অন্য কোনো বিষয় নিয়ে আমাদেরকে লিখতে বলবে। যেমন ধরো তুমি যদি গল্প লেখো, তোমাকে হয়তো বলবে তাহলে কবিতা কিভাবে লেখে। লেখার কাজ তো মানে মূল কাজ কিন্তু লেখা, তাই না? আবার যেমন ধরো তুমি যদি বই পড়ো, ঠিক আছে, তাহলে হয়তো তোমাকে বলবে যে বই পড়ি, আমরা কিভাবে পড়ি, বইটা খুলে দেখি, তাই না? শব্দগুলো একটার পর একটা পড়ি, তারপর অর্থবোধক শব্দগুলোকে আমরা বুঝি, এরপরে আমরা আস্তে আস্তে বইটাকে পুরোটা শেষ করি, তাই না? তো এখন যদি তোমাকে বলে যে খবরের কাগজ কিভাবে পড়ো, তাহলেও কিন্তু সেম, তাই না? মূল কাজটা কি? পড়া। আবার ধরো তোমাকে বললো তুমি সকালে এই কাজগুলো করো, বা সকালে আমরা সাধারণত এই ধরনের কাজগুলো করি, তাহলে বিকেলে কি কাজ করি? মূল জিনিসটা কিন্তু কাজ করা, তাই না? তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে যেটা দেওয়া থাকবে ঠিক সিমিলার ওইটারই অন্যরকম আরেকটা দিয়ে দেওয়া থাকবে, সমার্থকের মতো। আমরা সমার্থক শব্দ পড়েছি না, ঠিক সমার্থক ব্যাপারগুলো যেগুলো একদম অনুরূপ জিনিসগুলোর মতো দেয়া থাকে। এবং অনেক সময় কি হয়, ডাইরেক্ট তোমার যেই টপিকটার উপর ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে ঠিক সেই টপিকটাই তোমার অ্যাপ্লিকেশন হিসেবে দিয়ে দেওয়া হয়। তো আমরা এখন কি বুঝলাম, কোয়েশ্চেন নাম্বার 10টা আসলে ধরনটা কী? কোয়েশ্চেন নাম্বার 10 খুবই সোজা, কারণ এটার প্রশ্নের উত্তরগুলো প্রশ্নের মধ্যেই থাকে, একেবারে সরাসরিভাবে দেওয়া থাকে বেশিরভাগ সময়। তো এই জন্য এখানে নাম্বার পাওয়া খুবই সহজ, যদি তুমি একটু বুঝতে পারো, একটু বুঝে নিতে হবে। তো চলো আমরা আসলে কথা না বাড়িয়ে আমাদের পড়াগুলো একটু দেখি, আমরা একটু কয়েকটা কোয়েশ্চেন নাম্বার 10 বুঝে নিই। আমি তোমাদের সুবিধার জন্য, আমাদের টোটাল 12টা কোয়েশ্চেন নাম্বার 10 হবে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য 3টা করে নিয়েছি, এবং আমরা 4টা ক্লাস দিব এটার উপরে। এর মধ্যে 2টো সহজ, একটা কঠিন, এভাবে আমি ক্লাসটাকে সাজাবো যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তো আজকে আমাদের যেটা প্রথমেই আমরা করব সেটা হচ্ছে আমাদের মডেল কোয়েশ্চেন 2, যেটা আমাদের লিটল লার্নার্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ে আছে। এই বইয়ের মডেল নাম্বার 2, এখানে যে প্যাসেজটা আছে সেটা দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। এখানে তোমাকে সবচেয়ে যে কাজটা মনোযোগ সহকারে করতে হবে সেটা হচ্ছে আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে,
এবং নাম্বার 2 ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়ে বুঝতে হবে। তারপর আমরা কোয়েশ্চেন দেখব কি চাচ্ছে, সেটার উপর বেস করে আমরা কি করব, উত্তর লিখব। আমাদের এখানে মডেল 2 এ কোয়েশ্চেন নাম্বার 10 এ কি দেওয়া আছে, চলো আমরা একটু পড়ে দেখি। দেওয়া আছে রিড, পড়ো, দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশনাগুলো। অ্যাবাউট, কি সম্পর্কে নির্দেশনা দেওয়া, সেটা বিকামিং আ গুড স্টুডেন্ট, বিকামিং মানে হওয়া, হ্যাঁ, আ গুড স্টুডেন্ট, একটা ভালো ছাত্র হওয়ার সম্পর্কে যেই নির্দেশনাগুলো দেওয়া আছে সেটা পড়ো। অর্থাৎ আমাদের আজকের এই মডেলের কোয়েশ্চেন নাম্বার 2 এর টপিক হচ্ছে আ গুড স্টুডেন্ট। ঠিক আছে, ওরা গুড স্টুডেন্ট সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে এবং আমাদের সেগুলোর উপর বেস করে ওদের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তারপর কি বলছে, দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তারপর নিজের কোয়েশ্চেনগুলোর প্রশ্নগুলোর উত্তর লেখো। দেখো এখানে THEN, দেন, প্রশ্নের মধ্যে দেখো THEN, দেন। এই দেনের অর্থ হচ্ছে তারপর। আমাদের ইংরেজি ভাষায় দুটো দেন আছে, একটা হচ্ছে THAN আর একটা হচ্ছে THEN। THEN মানে হচ্ছে তারপর। আমরা অনেক সময় বলি না, আমি সকালে এই কাজটা করি, তারপর ব্রেকফাস্ট করি, এই যে তারপর শব্দটা বলছি, তারপর হচ্ছে ইংরেজিতে THEN। ঠিক আছে, আর THAN যখন বলি সেটা হচ্ছে চেয়ে, মানে তুলনা করার ক্ষেত্রে আমরা ওই শব্দটা ব্যবহার করি। তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন কিন্তু খুব খেয়াল করে এই শব্দ দুটোকে ব্যবহার করবে। চেয়ে তুলনা করা, অর্থাৎ আমি যদি বলি, সাপোজ ধরো যে জান্নাত শুভর চেয়ে ভালো, এই যে শুভর চেয়ে ভালো কি, বেটার দেন শুভ, কে, জান্নাত, জান্নাত ইজ বেটার দেন শুভ। তার মানে কি, জান্নাতকে আমি শুভর চেয়ে বেটার বলছি, তুলনা করছি জান্নাত আর শুভর মধ্যে যে কে বেশি ভালো। ঠিক আছে, এটাই হচ্ছে দেন, THAN। ঠিক আছে, তো দেখি আমরা আজকে মডেল 2 এর কোনটা বলছে। মডেল 2 এ THEN আছে, আমরা এটা কি পড়ব, এটার অর্থ হচ্ছে তারপর। তাহলে আমাদের ইনস্ট্রাকশনটা ছিল কি, যে একজন ভালো ছাত্র হওয়ার জন্য এই নির্দেশনাগুলো পড়ো, যে একজন ভালো ছাত্র হতে গেলে কী কী করতে হয় সেই নির্দেশনাগুলো দেওয়া আছে। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে আগে আমরা ইনস্ট্রাকশনগুলো পড়ি। ঠিক আছে, নাম্বার 1, ফর্ম অল গুড হ্যাবিটস। ফর্ম মানে গঠন করা, তৈরি করা, নিজের মধ্যে গঠন করব। আমাদের স্কুলে যখন ভর্তি হই তখনও কিন্তু একটা ফর্ম নেই। ঠিক আছে, বানানটা সেম, FORM, কিন্তু অর্থটা ভিন্ন। আমাদের ইংরেজি ভাষায় আমাদের কিছু কিছু শব্দ আমাদের ব্যবহারের উপর এর অর্থটা পরিবর্তন হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় বানানটা সেম কিন্তু মিনিংটা ভিন্ন। ঠিক এখানে তাই হয়েছে। FORM, ফর্ম মানে গঠন করা। ঠিক আছে, তো ফর্ম অল গুড হ্যাবিটস, গুড মানে ভালো, হ্যাবিটস মানে কি, অভ্যাস। গুড হ্যাবিটস মানে ভালো অভ্যাস। ভালো অভ্যাস কোনগুলো, সত্য কথা বলা, কারো ক্ষতি না করা, তারপর সবার সাথে ভালো ব্যবহার করা, তাই না, সবাইকে শ্রদ্ধা করা, রেসপেক্ট করা। তারপর কি আছে, যদি একজন গুড স্টুডেন্টের কথা বলি তাহলে সে সবসময় ক্লাসে অ্যাটেন্টিভ থাকবে, তারপর টিচার্সদের কি করবে, অবি করবে। অবি করা মানে হচ্ছে মেনে চলবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি একজন গুড স্টুডেন্টের কিছু গুড হ্যাবিটস। ঠিক আছে, সে সবসময় প্রেয়ার করবে, প্রেয়ার অর্থাৎ সে প্রার্থনা করবে। ঠিক আছে, এবং কোনো খারাপ সঙ্গে মিশবে না, খারাপ কোনো কাজ করবে না। এটাই হচ্ছে কি কতগুলো ভালো অভ্যাস, আরও অনেক আছে। তো মোট কথা, একজন ভালো স্টুডেন্টকে কি করতে হবে, ফর্ম অল গুড হ্যাবিটস, যত ধরনের ভালো অভ্যাস আছে সব তার নিজের মধ্যে তৈরি করতে হবে, গঠন করতে হবে।
অর্থাৎ নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। নাম্বার 2, অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া। ইউর ক্লাসেস রেগুলারলি, তোমার যে ক্লাসগুলো হয় সেগুলো প্রতিনিয়ত করতে হবে, প্রতিদিন, রেগুলারলি। একজন ভালো ছাত্র কিন্তু প্রতিদিন ক্লাস করে, তাই না, সব সময় প্রেজেন্ট থাকে, সেটাই বলছে যে অ্যাটেন্ড ইউর ক্লাসেস রেগুলারলি। নাম্বার 3, ফলো মানে অনুসরণ করো, অর্থাৎ মেনে চলো। টিচার্স অ্যাডভাইস প্রপারলি, তোমার যে টিচার আছে সেই টিচার যে উপদেশগুলো দিবে সেগুলো যথাযথভাবে মেনে চলবে বা ফলো করবে, অনুসরণ করবে। নাম্বার 4, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা অ্যাটেন্টিভলি, মানে মনোযোগ দিয়ে। অ্যাটেন্টিভলি মানে কি, মনোযোগ সহকারে। তোমরা অলরেডি সিলেবাস শিখেছো, তো এই যে এখানে যে শব্দগুলো আছে তোমরা কি করবে, সিলেবল করে করে পড়বে। এতে করে কি হবে, যত বড়ই শব্দ হোক না কেন তোমাদের উচ্চারণ ভুল হবে না। আর তোমাদের উচ্চারণ যদি, শব্দের উচ্চারণটা যদি ঠিক হয়, শব্দের উচ্চারণ ঠিক হলে শব্দের বানানটা অর্ধেক ঠিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি করবে, মনোযোগ দিয়ে আগে সিলেবল করে করে পড়বে। নাম্বার 5 কি আছে, প্রিপেয়ার ওয়েল ফর এক্সাম। প্রিপেয়ার মানে তৈরি হওয়া, ওয়েল মানে কি, ভালোভাবে নিজেকে প্রস্তুত করা। ফর এক্সাম, কিসের জন্য প্রস্তুত করব, পরীক্ষার জন্য। এটা গেল একটা গুড স্টুডেন্টের ইনস্ট্রাকশন, আমাদের বইতে যা দেওয়া আছে প্রশ্নে। এখন আমরা দেখি উত্তর হিসেবে ওরা কি কি প্রশ্ন লিখেছে, কোন প্রশ্নগুলোর উত্তর আমাদের করতে হবে। দেখো নাম্বার 1 বলছে, নাম্বার এ, হু গোজ টু স্কুল রেগুলারলি, কে নিয়মিত স্কুলে যায়। আমরা কি দেখেছি যে অ্যাটেন্ড ইউর ক্লাসেস রেগুলারলি, তার মানে অ্যাটেন্ড ক্লাসে যদি অ্যাটেন্ড থাকতে হয় আমাদের রেগুলারলি স্কুলে যেতে হবে, তাই না, রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করতে গেলে। তাহলে এই ইনস্ট্রাকশনটা কার জন্য দেওয়া হয়েছে, একজন ভালো ছাত্রের জন্য, ফর আ গুড স্টুডেন্ট। তাহলে কে রেগুলারলি স্কুলে যায়, আ গুড স্টুডেন্ট গোজ টু স্কুল রেগুলারলি। এটা দেখো একদম সরাসরি আমাদের টপিকটা যেটার উপরে সেটাই সরাসরি উত্তর হয়ে গেছে। এটাই হচ্ছে নলেজ বেসড। নাম্বার বি দেখো কি বলছে, হোয়াই শুড ইউ ফলো ইউর টিচার্স অ্যাডভাইস প্রপারলি। কেন তোমার উচিত তোমার টিচারের যে অ্যাডভাইসগুলো আছে সেগুলো যথাযথভাবে মানা, অনুসরণ করা, কেন করবে, কেন উচিত। প্রশ্নটা আমরা যখন প্রশ্নের কোনো উত্তর লিখব, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু অর্ধেক উত্তরটা থাকে। যেমন এখানে হোয়াই, কেন চেয়েছে। আমরা যদি বলি আই শুড ফলো মাই, প্রশ্নে যখন ইউ থাকে তখন উত্তরে সেটা আই হয়ে যায়। যেমন আমি যদি বলি তোমাকে তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, তখন কিন্তু তুমি বলবে না যে ইউর নেম ইজ ব্লা ব্লা ব্লা, এটা কিন্তু বলবে না যে ইউর নেম ইজ জান্নাত, এভাবে কিন্তু বলবে না। কি বলবে, মাই নেম ইজ জান্নাত অথবা আই এম জান্নাত। তো প্রশ্নে যখন ইউ থাকে তখন উত্তরে কি হয়ে যায়, আই হয়ে যায়। প্রশ্নে যখন ইউর থাকে তখন মাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে হোয়াই শুড ইউ ফলো ইউর টিচার্স অ্যাডভাইস প্রপারলি, তুমি উত্তরে লিখবে, দেখো এখান থেকেই অর্ধেক উত্তর নেওয়া যাবে যে আই শুড ফলো। আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট সবার আগে লাগে, তাই না, এক সাবজেক্টকে যার সম্পর্কে বলা হয়, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, আমার সম্পর্কে, আমি কেন ফলো করব, তাই না। তাহলে আই আগে, আই শুড ফলো মাই টিচার্স অ্যাডভাইস প্রপারলি, আমি টিচার্সের অ্যাডভাইস প্রপারলি ফলো করব। কেন, বিকজ কি, আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হতে চাই। ঠিক আছে, অথবা তোমরা এখানে অন্যভাবে লিখতে পারো যে আই শুড ফলো মাই টিচার্স অ্যাডভাইস প্রপারলি টু বি আ গুড স্টুডেন্ট। ঠিক আছে, আমি আমার টিচারের অ্যাডভাইসগুলো, উপদেশগুলো প্রপারলি কী করব, ফলো করব একজন ভালো ছাত্র হওয়ার জন্য, টু বি আ গুড স্টুডেন্ট। ঠিক আছে,
নাম্বার সি, এই যে দেখো টু বি আ গুড স্টুডেন্ট যে বললাম এই কথাটা, অথবা আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট এই কথাটা যে বললাম, এটা কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু প্রশ্নটা কিন্তু আমাদের বলেছে যে কেন ফলো করব। আর এটা কেন ফলো করতে বলা হয়েছে, আমাদের ইনস্ট্রাকশনে কেন ফলো করতে বলা হয়েছে, বিকামিং আ গুড স্টুডেন্ট, তার মানে একজন ভালো ছাত্র হওয়ার জন্য এটা ফলো করতে হবে। তাহলে আমি যদি ফলো করি, কেন করব, একজন ভালো ছাত্র হওয়ার জন্যই তো করব, তাই না? এই জন্য এটা কিন্তু দেখো সরাসরি নাই, টু বি আ গুড স্টুডেন্ট এটা কিন্তু সরাসরি নাই, আমাদের বুঝে নিয়ে বুদ্ধি খাটিয়ে করতে হয়েছে, এই জন্য এটা আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে। নাম্বার সি দেখো কি বলেছে, হাউ উইল ইউ বি আ গুড স্টুডেন্ট, তুমি কিভাবে একজন ভালো ছাত্র হবে। দেখো আমাদের ইনস্ট্রাকশনে ছিল আ গুড স্টুডেন্ট কিভাবে হওয়া যায়, তাহলে আমি যদি গুড স্টুডেন্ট হতে চাই অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো আমাকে ফলো করতে হবে। ঠিক আমরা এটাই অ্যাপ্লাই করব। আমরা কি লিখব, টু বি আ গুড স্টুডেন্ট অ্যাট ফার্স্ট আই উইল ফর্ম অল গুড হ্যাবিটস, গুড স্টুডেন্ট হওয়ার জন্য প্রথমে আমি সব কী করব, গুড হ্যাবিটসগুলো ফর্ম করব। ঠিক আছে। তারপর কি করব, আই উইল অ্যাটেন্ড মাই ক্লাসেস রেগুলারলি, আমি আমার ক্লাসগুলো রেগুলারলি অ্যাটেন্ড করব। তারপর দেন আই উইল ফলো টিচার্স অ্যাডভাইস প্রপারলি, আমি কি করব, টিচারের অ্যাডভাইসগুলো প্রপারলি ফলো করব। দেখো এই অপশনগুলো কিন্তু আমাদের ইনস্ট্রাকশনে আছে, তাই না? আচ্ছা, তারপরে কি করব, হাউএভার আই উইল স্টাডি অ্যাটেন্টিভলি, যাই হোক আমি কি করব, আই উইল স্টাডি, আমি স্টাডি করব, যেহেতু উইল বলেছে এই জন্য আমাদেরকে সব কিছু উইল দিয়েই করতে হবে, যে আই উইল স্টাডি অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে পড়ব। অ্যান্ড ফাইনালি আই উইল প্রিপেয়ার দাইসেলফ ওয়েল, দাইসেলফ মানে হচ্ছে নিজেকে। ঠিক আছে, আমি নিজেকে প্রস্তুত করব, ওয়েল ভালোভাবে প্রস্তুত করব নিজেকে, কেন, ফর এক্সাম। তো এই যে আমরা মডেল 2টা এখন আলোচনা করলাম, মডেল 2 এর উত্তরগুলো মুখে মুখে বললাম, তোমাদের চিন্তিত হবার কিছু নেই, তোমরা আগে বুঝবে এবং উত্তরটা তোমাদের জন্য আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকেই উত্তরটা লিখে নিতে পারবে। চলো আমরা উত্তরটা দেখি। এখানে দেখো উত্তরটা, আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল, যে হু গোজ টু স্কুল রেগুলারলি, দেখো আ গুড স্টুডেন্ট, এখানে সরি STU হবে, আ গুড স্টুডেন্ট গোজ টু স্কুল রেগুলারলি। তারপর কি হবে, দেওয়া আছে ওয়াই শুড ইউ ফলো ইউর টিচার্স অ্যাডভাইস প্রপারলি, কেন তুমি টিচার্সের অ্যাডভাইস প্রপারলি ফলো করবে, আই শুড ফলো মাই টিচার্স অ্যাডভাইস প্রপারলি টু বি আ গুড স্টুডেন্ট। দেখেছ? তারপর কি আছে, হাউ উইল ইউ বি আ গুড স্টুডেন্ট, আমি যেটা বলেছি একটু আগে, দেখো টু বি আ গুড স্টুডেন্ট, একটা ভালো ছাত্র হওয়ার জন্য, কমা অ্যাট ফার্স্ট প্রথমেই, কমা আই উইল ফর্ম অল গুড হ্যাবিটস, I will attend my classes regularly, I will follow teachers' advice properly, I will study attentively, আমি মনোযোগ সহকারে পড়ব, and prepare thyself well for exam, thyself অর্থ কি, নিজেকে। ঠিক আছে, নিজের কথা বলা হচ্ছে, নিজের যখন বলবো তখন thyself, THY দাই SELF, সেলফ। ঠিক আছে, তো এটা গেল মডেল 2। এবার চলো আমরা আরেকটা মডেল করি আমাদের আরও ভালো বোঝার জন্য। এটা হচ্ছে মডেল 3। এখানে কি ইনস্ট্রাকশন দিচ্ছে চলো আমরা একটু পড়ি। রিড দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশনাগুলো পড়ো, অ্যাবাউট বয়লিং এগস, কিসের, ডিম সিদ্ধ সম্পর্কে। তার মানে আমরা বুঝলাম যে এই টপিকটা হচ্ছে বয়লিং এগস, মানে ডিম সেদ্ধ, অর্থাৎ আমরা এখন কি করব, ওদের নির্দেশনা অনুযায়ী ডিম সিদ্ধ করব। দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, তারপর ওরা যে প্রশ্নগুলো করেছে আমরা সেগুলোকে উত্তর করব। তাহলে চলো আমরা ডিম সিদ্ধ কিভাবে করে দেখি। ইনস্ট্রাকশন নাম্বার 1 কি বলেছে, টেক রিকোয়ার্ড নাম্বার অফ এগস,
টেক রিকোয়ার্ড নাম্বারস অফ এগস। রিকোয়ার্ড মানে কি? রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজনীয়, অর্থাৎ তোমার যতটুকু লাগবে ঠিক ততটুকু, বেশি নয়। ঠিক আছে? ঠিক যতটুকু তোমার দরকার, 2টা লাগবে, 2টোই রিকোয়ার্ড, 3টা বা 4টা 5টা যতটুকু লাগবে সেটাই হচ্ছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড নাম্বার অফ এগস, আমি আমার যতটুকু প্রয়োজন, যে কয়টা ডিম দরকার সে কয়টা ডিম নিতে বলেছে। অ্যান্ড ওয়াশ দেম ওয়েল, এবং সেগুলোকে ভালোভাবে ওয়াশ করতে বলা হচ্ছে, ধুয়ে নিতে বলছে। তারপর কি? পুট সাম ওয়াটার, কিছু ওয়াটার আমরা নিব ইন আ মেটাল বোল, একটা মেটাল বোল মানে ধাতব যে বোলগুলো আছে। মেটাল বলতে আমরা সাধারণত যে সসপ্যানগুলোতে আমরা কাজ করি রান্নাঘরে সেগুলোর কথা বলছে, যেমন ধরো সিলভার থাকে, স্টিলের থাকে, তাই না? তো ওইগুলোর কথাই বলছে যে ধাতব যেই বোলটা আছে সেখানে কি করব, যেটা দিয়ে আমরা সাধারণত ডিম সিদ্ধ করব, সেই বোলটার মধ্যে অর্থাৎ সেই পাত্রটার মধ্যে পুট রাখো কি সাম ওয়াটার, পানি রাখো কিছু। আচ্ছা, নাম্বার 3, পুট দ্য এগস ইনটু দ্য পট। পুট মানে রাখা, দ্য এগস ডিমগুলোকে রাখতে বলছে কোথায়? ইনটু দ্য পটস, ভেতরে। কোন কিসের ভেতরে? ওই দ্য পট, পাত্রের ভেতরে। পাত্রটা কোনটা? ওই যে মেটাল বলটা আমরা নিয়েছি সেটা। নাম্বার 4 কি? পুট লিটল সল্ট ইনটু দ্য ওয়াটার বিফোর বয়েলিং। পুট লিটল সল্ট, অল্প কিছু লবণ দাও, কোথায়? ইনটু দ্য ওয়াটার, পানির মধ্যে। কখন? বিফোর বয়েলিং, বয়েলিংয়ের আগে আমরা পানির মধ্যে কি করব? কিছু লবণ দিয়ে নেব যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়। এরপর নাম্বার 5 কি করব? বয়েল দ্য ওয়াটার। এই যে এতক্ষণ যে পানিটা নিলাম, এই ডিম রাখলাম এবং সেখানে লবণ দিলাম, সেই পানিটা এখন কি করব? বয়েল দ্য ওয়াটার অফ দ্য পট ফর 10 মিনিটস। এখন এটা 10 মিনিটের জন্য আমরা কি করব? বয়েল করব, মানে ফুটাবো। এই হচ্ছে আমাদের ডিম সিদ্ধ, কিভাবে একটা ডিম সিদ্ধ করতে হয়। তাহলে দেখো ওদের প্রশ্ন কি আছে, হাউ লং ডু ইউ বয়েল দ্য ওয়াটার অ্যান্ড এগস? তুমি কতক্ষণ ধরে পানি এবং ডিমটাকে সেদ্ধ করবে? আমাদের কিন্তু ইনস্ট্রাকশনে সরাসরি বলা আছে 10 মিনিটস। তো যেটা বলা আছে আমরা সেটাই লিখব। কি লিখব? আই উইল বয়েল দ্য ওয়াটার অ্যান্ড এগস ফর 10 মিনিটস। I will boil the water and eggs for 10 minutes, অথবা I boil the water and eggs for 10 minutes, যেটা লেখো সেটাই হবে। Why should you wash the eggs before boiling? Why should you, কেন তোমার উচিত, wash the eggs, ডিম ধুয়ে নেওয়া, বিফোর বয়েলিং, বয়েলিংয়ের আগে কেন ডিম ধুয়ে নিতে হবে? দেখো, কেন ধুয়ে নিতে হবে সেটা কিন্তু আমাদের ইনস্ট্রাকশনে নাই, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের বুঝে নিতে হবে। দেখো, হাঁস মুরগি বা হাঁসের ডিম বলি, মুরগির ডিম বলি, হাঁস মুরগি যেখানে ডিম পাড়ে, ওদের যে খামার থাকে সেখানে কিন্তু অনেক নোংরা থাকে, তাই না? অনেক জীবাণু থাকে, তো ডিমের গায়ে অনেক ময়লা থাকে। তো এই জন্য আমরা ডিমটাকে ওয়াশ করব, যাতে ডিমের গায়ে যে ময়লাটা বা যে জীবাণুটা আছে সেটা যেন ধুয়ে মুছে চলে যায়। ঠিক আছে? তাহলে এই কথাটাই আমরা কি করব, এখানে লিখব যে আই শুড ওয়াশ দ্য এগস বিফোর বয়েলিং। দেখো, আমরা প্রশ্ন থেকেই অর্ধেক উত্তরটা নিচ্ছি যে আই শুড ওয়াশ দ্য এগস বিফোর বয়েলিং টু মেক দেম ক্লিন অ্যান্ড জার্মস ফ্রি। কী করব? টু মেক দেম, এগুলোকে করার জন্য, কি করার জন্য? মেক দেম ক্লিন, পরিষ্কার করার জন্য, অ্যান্ড জার্মস ফ্রি, এবং জীবাণুমুক্ত করার জন্য। ঠিক আছে? তোমরা এখনই লিখবে না, আমি কিন্তু যেখানে তোমাদের জন্য উত্তর লিখে রেখেছি সেই পেজটা দেখাবো, তোমরা সেই পেজটাকে স্ক্রিনশট নিয়ে পরে সেই স্ক্রিনশটটা যে ফটোস থাকে সেই ফটোসের ওখান থেকে স্ক্রিনশটটা দেখে দেখে কিন্তু উত্তরটা লিখে নিতে পারবে। সো তোমরা এখন ক্লাসটাকে আগে ভালোভাবে বুঝে নাও। তো আমরা কি বলছি? আই শুড ওয়াশ দ্য এগস বিফোর বয়েলিং টু মেক দেম ক্লিন অ্যান্ড জার্মস ফ্রি। তারপর কি আছে? হাউ উইল ইউ বয়েল সাম পটেটোস?
এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। দেখো আমি বলেছিলাম যে তোমাকে সকালের অ্যাক্টিভিটিস দিলে বিকালেরটা চাইবে, অথবা তোমার কাছে যদি যেই জিনিসটা বর্ণনা করবে ঠিক সিমিলার অন্য আরেকটা ব্যাপার তারা জানতে চাইবে। যেমন তুমি বই পড়ার কীভাবে বই পড়ে সেটা দিয়ে কিন্তু ওরা জানতে চাইবে খবরের কাগজ কীভাবে পড়ে, তাই না? ঠিক এখানেও একই কাজ করলো। ওরা কী করলো, আমাদের এতক্ষণ ডিম সিদ্ধ করালো, আর এখন বলতেছে পটেটো কীভাবে, অর্থাৎ আলু কীভাবে সিদ্ধ করে। দেখেছো? এটাই অ্যাপ্লিকেশন। মূল কাজটা কিন্তু সিদ্ধ করা, বয়েল করা। তো যে কোনো কিছু বয়েল করা কিন্তু একই পদ্ধতি। যে কোনো কিছু বয়েল করার যে প্রসেস, যে নিয়ম, সেটা কিন্তু একই। তাহলে আমরা কি পারবো না ডিম বয়েল যেভাবে করে সেভাবেই আলুটাকে বয়েল করতে? তাহলে চলো আমরা অ্যান্সারটা দেখি কি হয়। How will you boil some potatoes? I will boil some potatoes by following this process. বাই ফলোয়িং দিস প্রসেস, অর্থাৎ এই প্রসেসগুলো ফলো করে আমি পটেটোস কী করতে পারি, সেদ্ধ করতে পারি। অথবা এইভাবে বলতে পারো, টু বয়েল সাম পটেটোস, অর্থাৎ আলু সেদ্ধ করার জন্য অ্যাট ফার্স্ট, প্রথমে, আই উইল টেক, যেহেতু উইল বলছে আমাদের প্রশ্নের উত্তরগুলো কি ভবিষ্যৎ, ফিউচার টেন্সে উইলে দিতে হবে। তাহলে আই উইল টেক রিকোয়ার্ড নাম্বার অফ পটেটোস। এখন কিন্তু আর এগ লিখলে হবে না, কারণ আমরা সিদ্ধ করছি পটেটো সিদ্ধ করতে যেয়ে ডিম নিলে কিন্তু হবে না। কি বলবো, টু বয়েল সাম পটেটোস, আই উইল টেক টু বয়েল সাম পটেটোস অ্যাট ফার্স্ট আই উইল টেক রিকোয়ার্ড নাম্বার অফ এগস নিব না, পটেটোস। তাহলে আবার লাইনটা প্রথম থেকে বলি, to boil some potatoes I will take required number of potatoes and wash them well, এবং সেগুলোকে ভালোভাবে ওয়াশ করব। তারপর কি করব, I will put some water in a metal bowl. After that I will put the potatoes in the pot. However, I will put little salt into the water before boiling. দেখো লাইনগুলো কিন্তু আমাদের ইনস্ট্রাকশনেই দেওয়া আছে, শুধু আমাদের একটু বুঝে বুঝে এগের জায়গায় পটেটোস লিখতে হচ্ছে। আমরা জাস্ট এগ শব্দটাকে রিপ্লেস করব পটেটো দিয়ে। তারপর ফাইনালি কি করব, ফাইনালি I will boil the water of the pot for, দেখো ডিম সিদ্ধ করেছে 10 মিনিটসে, ডিম 10 মিনিটসে সিদ্ধ হয়ে যায়। কিন্তু পটেটোস কিন্তু তুমি যদি স্লাইস করে না দাও তাহলে কিন্তু একটু সময় লাগে। তুমি এখানে এজন্য কি বলতে পারো, আই উইল বয়েল দ্য ওয়াটার অফ দ্য পট ফর 20 মিনিটস, ঠিক আছে? অথবা তুমি এখানে বলতে পারো, দেখো যে টু বয়েল সাম পটেটোস অ্যাট ফার্স্ট আই উইল টেক রিকোয়ার্ড নাম্বার অফ পটেটোস অ্যান্ড ওয়াশ দেম ওয়েল। I will put some water in a metal bowl. I will make slices of potatoes and put them into the pot. আমি মেক স্লাইস অর্থাৎ টুকরো করা, হ্যাঁ, আলুকে টুকরো করে নেব। তারপর and I will put these potatoes into the pot, ঠিক আছে? এবং সেই পটেটো স্লাইসেসগুলোকে কী করবো, আমরা পাত্রে রাখবো সেই মেটাল বলে। তারপর আমরা কি লিখতে পারি যে আই উইল পুট লিটল সল্ট ইনটু দ্য ওয়াটার বিফোর বয়েলিং। তারপর ফাইনালি আই উইল বয়েল দ্য ওয়াটার অফ দ্য পট ফর 10 মিনিটস। যদি তুমি স্লাইস করে দাও তাহলে 10 মিনিটস বা 12 মিনিটস দিলেই হয়ে যাবে। তো এই উত্তরটা আমরা এখন আমাদের এখানে দেখি। এই উত্তরটা কীভাবে লিখেছি, দেখো কি লিখেছি, আই বয়েল দ্য ওয়াটার অ্যান্ড এগস ফর 10 মিনিটস। আমি কতক্ষণ এগ সিদ্ধ করি, আমাদের প্রথমে কিন্তু এগের কথা বলা হয়েছিল, তাই না? তো 1 নম্বরে আমরা দিয়ে দিলাম। নাম্বার 2 ছিল আমরা কেন ওয়াশ করি এগগুলোকে। আমরা কেন ওয়াশ করি
সেগুলোকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার জন্য। সেটাই লিখেছি এখানে যে আই শুড ওয়াশ দ্য এগস বিফোর বয়লিং টু মেক দ্যাম ক্লিন অ্যান্ড জার্মস ফ্রি। নাম্বার 3 আমাদেরকে কি বললো যে আমরা কিভাবে পটেটো বয়েল করব। দেখো কি লিখেছি, টু বয়েল সাম পটেটোস অ্যাট ফার্স্ট I will take some required numbers of potatoes and wash them well. I will put some water in the metal bowl. After that, এখানে তোমরা লিখতে পারো I will make the slices of potatoes and I will put the potatoes into the bowl. এই কথাটার আগে make slices কথাটা লিখতে পারো, যদি না লিখো কোনো সমস্যা নাই। I will put little salt into water before boiling. আমরা পানিতে কি করব, কিছু সল্ট দিয়ে নেব আগে। Then finally I will boil the water of the pot for 10 minutes or 20 minutes, যেটাই দাও সেটাই হবে। ঠিক আছে, এই গেল আমরা দুটো সহজ জিনিস দেখে নিলাম। এবার একটু বড় হবে কিন্তু ওইটাও সহজ, আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। ঠিক আছে, এটা হচ্ছে মডেল 5। মডেল কত? 5। এখানে কি বলছে, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট স্পিকিং ট্রুথ। সত্য কথা। দেখো আমাদের তাহলে এই টপিকটা হচ্ছে কি স্পিকিং ট্রুথ, সত্য কথা বলা। অ্যান্ড দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তারপর কি করবো, আমরা আগে সত্য কথা বলার উপরে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো আগে দেখব, তারপরে কি করব, প্রশ্নগুলোর উত্তর লিখব। তাহলে ইনস্ট্রাকশনগুলো কি আছে দেখি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলায়। অলওয়েজ মানে সবসময়, স্পিক মানে বলা, ট্রুথ মানে কি সত্য। কেন বলবো, কারণ নাম্বার 2 হচ্ছে নেভার টেল এ লাই, মিথ্যা কখনো বলো না। টেলিং লাই ইজ আ গ্রেট সিন, মিথ্যা কথা বলা একটা মহাপাপ। ঠিক আছে, মহাপাপ মানে অনেক বড় পাপ। গ্রেট সিন, সিন মানে পাপ, সিনের আগে গ্রেট বসে হলো মহাপাপ। আচ্ছা, নাম্বার 3 রিমেম্বার, মনে রেখো দ্যাট যে নোবডি বিলিভস আ লায়ার, কেউ একটা মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। একজন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। লায়ার মানে মিথ্যাবাদী। নাম্বার 4 ইফ ইউ টেল আ লাই, যদি তুমি মিথ্যা বলো, এভরিবডি উইল ডিসলাইক ইউ, সবাই তোমাকে কি করবে, ডিসলাইক মানে অপছন্দ করা, লাইক মানে কি পছন্দ করা, আর লাইকের ঠিক অপোজিট বিপরীত শব্দ হচ্ছে ডিসলাইক। ঠিক আছে, তারপর স্পিক দ্য ট্রুথ অ্যান্ড ইউ উইল বি রেসপেক্টেড, সত্য কথা বলো তাহলে কি হবে, তুমি সম্মানিত হবে, সবাই তোমাকে শ্রদ্ধা করবে। ঠিক আছে, তো এই প্রশ্নটার আমাদের ইনস্ট্রাকশন দিল কিভাবে আমরা সত্যবাদী হব। ঠিক আছে, সত্যবাদী মানে স্পিকিং ট্রুথ, আমরা সত্য কথা বলবো কেন, সত্যবাদী হব কেন, সেই কথাগুলো আমাদের জানালো। তাহলে দেখো প্রশ্ন নম্বর এ, হু ইজ বিলিভড বাই অল। হু ইজ বিলিভড বাই অল মানে বিলিভ করা হয় কাকে, সবাই, সবার মাধ্যমে, অর্থাৎ সবাই কাকে বিলিভ করে। আমরা কিন্তু জেনেছি যে দেখো নাম্বার 3, ইনস্ট্রাকশন নাম্বার 3 বলা হচ্ছে যে রিমেম্বার দ্যাট নোবডি বিলিভস আ লায়ার, কেউ, নোবডি মানে কেউ না, মানে কেউ বিলিভ করে না কাকে, মিথ্যাবাদীকে। তাহলে কাকে বিলিভ করে, সত্যবাদীকে। এখানে কিন্তু বলেনি যে কাকে বিলিভ করা হয় না, সেটা কিন্তু বলেনি আমাদের প্রশ্নে। আমাদের প্রশ্নে বলেছে কাকে বিলিভ করে, আর আমাদের ইনস্ট্রাকশন আছে কাকে বিলিভ করে না। দেখেছো, তাহলে আমরা কি লিখবো, আমাদের যেহেতু টপিকটা স্পিকিং ট্রুথ, তার মানে যে সত্য কথা বলে তাকেই তো সবাই বিলিভ করে, তাই না? তাহলে আমরা কি লিখবো, ট্রুথফুল পারসন, আর ট্রুথফুল পারসন ইজ বিলিভড বাই অল, যে সত্য কথা বলে তাকে সবাই বিলিভ করে। বি নাম্বার, হোয়াই শুড উই নট টেল এ লাই, কেন আমাদের মিথ্যা বলা উচিত না, কেন আমরা বলবো না, কেন বলবো না। দেখো আন্ডারস্ট্যান্ডিং, এখানে কিন্তু আমাদের বলেনি যে কেন বলবো না। নাম্বার 2 ইনস্ট্রাকশন দেখো, বলছে নেভার টেল এ লাই। ঠিক আছে,
কেন বলবো না, বিকজ দিয়ে কিন্তু কারণ বলেনি, কিন্তু সেন্টেন্সটা দেওয়া আছে যে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, টেলিং লাই ইজ এ গ্রেট সিন। তাহলে উই শুড নট টেল এ লাই বিকজ টেলিং লাই ইজ আ গ্রেট সিন। আমরা মিথ্যা বলবো না কারণ মিথ্যা বলা মহা পাপ। নাম্বার সি কি বলেছে, হাউ ক্যান ইউ আর্ন রেসপেক্ট ফ্রম আদার্স, কীভাবে তুমি অন্যদের কাছ থেকে সম্মান পাবে বা শ্রদ্ধা পাবে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু জেনেছি যে যারা মিথ্যা বলে তাদেরকে কেউ রেসপেক্ট করে না, যারা সত্য বলে সবাইকে রেসপেক্ট করে। আর কিভাবে সম্মান পাওয়া যাবে, লাস্ট লাইনটাতে দেওয়া আছে যে স্পিক দ্য ট্রুথ অ্যান্ড ইউ উইল বি রেসপেক্টেড। তাহলে যদি এইটা তো আমাদের 3 মার্কের জন্য থাকবে, আমরা যদি শুধু এই একটা লাইনে লিখি আমাদের উত্তরটা সুন্দর হবে না, আমাদেরটা আরেকটু বুঝিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা কি লিখেছি একটু দেখি। দেখো প্রথম প্রশ্নটা আরেকবার একটু দেখি কি লিখেছিলাম, যে আ ট্রুথফুল পারসন, ট্রুথ তো আমরা দেখেছি প্রশ্নে ছিল, ফুল FUL, আমরা কিন্তু FULL দিব না। ঠিক আছে, FULL মানে পুরো, আর ট্রুথফুল ট্রুথফুল লিখতে একটা L, এটা যেন মনে থাকে। আ ট্রুথফুল পারসন বিলিভ বাই অল। নাম্বার 2 আমাদের বলা হয়েছিল যে আমরা কেন মিথ্যা বলবো না, আই শুড নট বা উই শুড নট টেল আ লাই বিকজ টেলিং লাই ইজ আ গ্রেট সিন। যদি বলা হয় ইউ, ওয়াই শুড উই নট না বলে যদি বলা হয় ওয়াই শুড ইউ নট, তাহলে কি লিখব, তাহলে কিন্তু লিখব আই। উই হলে উই দেওয়া থাকলে আমরা প্রশ্নের উত্তরটা শুরু করব উই। দেখো 2 নম্বরটা নিয়ে আলোচনা করছি, যদি প্রশ্নে উই থাকে তাহলে উই দিয়ে শুরু করব, উই শুড নট লিখব। আর যদি প্রশ্নে ইউ থাকে, তুমি থাকে, ঠিক আছে, ইংরেজিতে ইউ, ওয়াই ও ইউ থাকে, তখন লিখবে আই। এজন্য আমি এখানে আই দিয়ে করে দেখিয়েছি যে আই শুড নট টেল আ লাই বিকজ টেলিং লাই ইজ আ গ্রেট সিন। নাম্বার 3 কি বলেছিল, যে কিভাবে রেসপেক্টেড হব, তাই না, সম্মান কিভাবে পাবে। দেখো আই ক্যান আর্ন রেসপেক্ট, আমি সম্মান অর্জন করতে পারি কিভাবে, ফ্রম আদার্স, এখানে OTHERS হবে, ফ্রম আদার্স বাই টেলিং ট্রুথ, আমি সত্য কথা বলে সবার কাছে কি হতে পারে, সবার কাছ থেকে সম্মান অর্জন করতে পারি। বিকজ কারণ নোবডি বিলিভস আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে কেউ বিলিভ করে না। এভরিবডি বিলিভস, সবাই কাকে বিলিভ করে, এভরিবডি বিলিভস অ্যান্ড লাইকস আ ট্রুথফুল পারসন, সবাই একজন সত্যবাদী মানুষকেই বিলিভ করে মানে বিশ্বাস করে এবং লাইকস পছন্দ করে। ঠিক আছে, দেখো এখানে বিলিভের পর একটা এস যোগ হয়েছে, লাইকের পরও একটা এস যোগ হয়েছে। এভরিবডি সবাই, এভরিবডি, নোবডি, এভরিওয়ান, ঠিক আছে, এই শব্দগুলোকে সিঙ্গুলার ধরা হয়, এজন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। তোমাদেরকে কিন্তু এই এস বা ইএস যোগ করে লিখতে হবে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি করলাম, মডেল 2, 3 আর 5 বুঝে নিলাম। তোমাদের হোমওয়ার্ক এই 3টাই থাকবে। কি লিখেছি দেখো, প্র্যাকটিস অ্যান্ড লার্ন টু রাইট কোয়েশ্চেন নং 10 অফ মডেল 2, 3, 5, অর্থাৎ 2, 3, 5 এই 3টা মডেলের কোয়েশ্চেন নাম্বার 10 কীভাবে লেখে সেটাই তোমাদের পড়া থাকবে। এবং আমি আগামী ক্লাসে আরও 3টা নিয়ে আলোচনা করব। এভাবে মোট ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেনের উপর মোট 4টা ক্লাস যাবে। ঠিক আছে, 4টা ক্লাসে আমাদের 12টা ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেন, ঠিক আজকে যেভাবে তোমাদের প্রশ্ন এবং উত্তর সহ একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক এভাবেই বুঝিয়ে দেওয়া হবে। সো তোমরা কি করবে, তোমাদের কাজ হচ্ছে শুধু ক্লাসটা ঠিকমতো করবে এবং যদি কোথাও সমস্যা হয় আমাকে ফোন করে জানাবে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবে। আর অবশ্যই এগুলো একবার করে করবে, করে হোমওয়ার্কটা করে হোয়াটসঅ্যাপে দিবে। আমি তোমাদের যদি কোথাও ভুল হয় আমি সেটা মার্ক করে দেখিয়ে দিব। ঠিক আছে, সেটা কিভাবে ঠিক করে লিখবি আমি সেটা বুঝিয়ে দিব। তোমরা সবাই বুঝে বুঝে করবে, আগে মুখস্থ করা শুরু করবে না। বুঝে বুঝে পড়লে অনেক দিন মনে থাকবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।
থ্যাংক ইউ।